ঘটনাটা সত্যি সত্যিই চায়নাতে ঘটেছিল। একদল চোর যারা বড় বড় ব্যাংকগুলোতে চুরি করে বেড়াতো, আর যাকে মন চায় তাকে মেরে ফেলতে এক মিনিটও ভাবতো না। কিন্তু কয়েক বছর ধরে এভাবে চলতে থাকলেও পুলিশ তাদের কিছুতেই ধরতেই পারছিল না, কারণ তাদের গ্রুপের লিডার ছিল অত্যন্ত চালাক একটা মানুষ, যে সবসময় পুলিশের থেকে এক ধাপ এগিয়ে থাকতো। গল্পটা এতটাই রোমাঞ্চকর যে আপনি একবার শুরু করলে আর থামতেই চাইবেন না। তো চলুন আপনাদেরকে আজকে ইতিহাসের এক দুর্ধর্ষ চোরের সাথে পরিচয় করিয়ে দেই। গল্পের শুরুতেই পাঁচজন চোরকে দেখা যায়। তারা একটা দোকানে চুরি করছিল। এই চোরদের গ্রুপের নাম ছিল ঈগল গ্যাং। তারা সবসময় চুরি করার সময় একটা স্পেশাল মুখোশ পরে থাকতো। আর এবার তারা চুরি করতে এসে একজন পুলিশ অফিসারকে ভুলে তাদের গাড়িতে তুলে নেয়। এই চোরদের নাম ছিল জুন, ফ্লাক্স, ম্যাক্স, টাইলার আর ফক্স। পুলিশ অফিসারকে ভ্যানের মধ্যে তুলে জুন তার দিকে বন্দুক তাক করে বলে, তুমি যদি আমাকে এখন একটা জোকস শোনাও তাহলে আমি তোমাকে যেতে দেব। কিন্তু অফিসার কিম জুনের কথা শুনে একদমই ভয় পায় না। আর তখন জুনের দলের একজন বলে পুলিশের গাড়ি তাদেরকে ফলো করছে। আর তাই জুন তখন কিমের চোখে কাপড় বেঁধে তার মুখে নিজের মাস্কটা পরিয়ে দিয়ে কিমকে ভ্যান থেকে ফেলে দেয়। আর পেছনে আসা পুলিশেরা কিমকেই চোর ভেবে তাকে অ্যারেস্ট করে নেয় আর তাকে জেলখানায় আটকে রাখে। আর এখানে আমরা জানতে পারি অফিসার কিম আজকে এই শহরে এসেছে তার নতুন পোস্টিংয়ের দায়িত্ব বুঝে নিতে। সে এই শহরের পুলিশ স্টেশনে ক্যাপ্টেন হিসেবে জয়েন করতে এসেছিল। আর তাকে বাস স্টেশন থেকে রিসিভ করার জন্যই অফিসার ইয়েন আসে, কারণ আজকে কিম এই শহরে নতুন এসেছিল, তাই সে তেমন কিছুই চেনে না। আর অন্যদিকে যখন ওই সুপার শপে ঈগল গ্যাং এসে সেখানকার সবাইকে ভয় দেখিয়ে শপের শাটার বন্ধ করে দেয়, তখনই বাইরের রেড সিগন্যাল হওয়ায় ইয়নের গাড়িটা ওই শপের পাশেই রাস্তায় থেমে যায়। কিম লক্ষ্য করে সুপার শপের শাটার নামানো, কিন্তু এই ধরনের শপগুলো সাধারণত বন্ধ থাকে না, তাই তার একটু সন্দেহ হয়। সে ইয়নকে বলে তার কিছু কাজ আছে, সেগুলো সেরে সে স্টেশনে আসছে, ইয়ন যেন চলে যায়। এটা বলেই কিম সেখানেই নেমে যায়। কিম তখন শপের কাছে এসে ভেতরে তাকায় আর দেখতে পায় যে ভেতরে আসলে চুরি হচ্ছিল। আর তখন এই দোকানের ভেতরে জুন শপের একজন স্টাফকে গুলি করে দেয়। আর তখনই শপের বাইরে কিম ঈগল গ্যাংয়ের একজনকে দেখতে পায়, আর সাথে সাথেই কিম তার উপর আক্রমণ করে তাকে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এরপর সে পাশে থাকা বুথ থেকে যখন স্টেশনে ফোন করতে যাবে, তখনই পেছন থেকে গ্যাংয়ের অন্যান্যরা এসে তাকে ধরে ফেলে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তো বর্তমানে কিম জেলে আটক ছিল। আর তখন তার কাছে সেখানকার অন্য অফিসাররা আসলে সে জানায়, আমি তোমাদের নতুন ক্যাপ্টেন। আর পরিচয় পাওয়ার পর তারা কিমকে জেল থেকে বের করে। তখন সে তাদেরকে জিজ্ঞাসা করে ওই চোরদের কি হয়েছে। তখন অফিসাররা তাকে জানায় যে চোররা পালিয়ে গেছে। এরপর দেখা যায় পুরা স্টেশনের সব পুলিশরা একসাথে একটা মিটিং করছে। আর এখানে বাকিরা সবাই কিমকে জানাচ্ছিল যে কিভাবে ঈগল গ্যাং দিনের পর দিন চুরি ডাকাতি করে যাচ্ছে, আর সেই সাথে তারা অনেক মানুষকে হত্যা করেছে। তখন সেখানকার একজন পুলিশ অফিসার কিমকে জানায় আসলে কেউ এখনো পর্যন্ত তাদের চেহারা দেখেনি, তাই এই গ্যাংকে খুঁজে বের করা বেশ কঠিন। কিম তখন তাদেরকে বলে, আমি চোরদের মধ্যে একজনের কানে কামড় দিয়েছিলাম। আসলে যখন ভ্যানের মধ্যে কিম ছিল সে জুনের কানে কামড় দিয়েছিল। এরপর কিম যখন চোরদের ইউজ করা গুলিগুলো দেখছিল, তখন সে বলে এই চোরেরা অনেক বেশি চালাক, তাই আমাদেরকে বোকা বানানোর জন্য তারা এক এক সময় এক এক দেশের অস্ত্র ব্যবহার করে, যাতে তাদেরকে সহজেই খুঁজে বের করা না যায়। এরপর জুন ভাবতে থাকে পুলিশ যে তাদেরকে তাড়া করেছে এটা তারা পুলিশ আসার আগেই কিভাবে বুঝতে পারে। তখন সে বুঝতে পারে আসলে এই গ্যাংয়ে 5 জন না, বরং 6 জন কাজ করে। আর এদের 6 নম্বর মেম্বার উঁচু কোনো জায়গা থেকে চুরির এলাকায় নজর রাখে, এবং যদি পুলিশ আসে তাহলে আগেই তাদেরকে জানিয়ে দেয়। এরপর আমরা ঈগল গ্যাংকে দেখতে পাই। এখানে জুন একটা উঁচু টাওয়ার থেকে তাদের চুরি করার নেক্সট লোকেশনের দিকে তাকিয়েছিল। আর তখন ফেলিক্স সবাইকে জানায় যে এরপরে তারা একটা ব্যাংকে চুরি করবে। কিন্তু বাকিরা বলতে থাকে ব্যাংকে তো লকার থাকে, আর সেটা করার জন্য অনেক সময় প্রয়োজন, তার মধ্যে পুলিশ চলে আসলে কি করবে। তখন জুন ওই ব্যাংকের লকার দেখতে চায়, আর লকারের ব্লুপ্রিন্ট হাতে নিয়ে এসে বলে এটা খোলার জন্য আমার শুধুমাত্র বড় একটা রশির প্রয়োজন। সেই রাতে তারা একটা বিশাল বড় বিল্ডিংয়ে আসে, আর সেখানেই তারা ব্যাংক লুটের মহড়া করতে থাকে। আর কয়েকবার প্র্যাকটিস করার পর তারা চুরি করার জন্য 7 মিনিট বরাদ্দ করে, অর্থাৎ এর মধ্যেই তাদেরকে চুরি করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পরদিন তারা সবাই স্যুট প্যান্ট পরে ব্যাংকের সামনে একটা রেস্টুরেন্টে খেতে আসে, আর সেখানে তারা সবার জন্য নুডলস অর্ডার করে। রেস্টুরেন্টে কাজ করা ছোট্ট মেয়েটা তাদেরকে জানায় নুডলস হতে 10 মিনিট সময় লাগবে। জুন তখন বলে তুমি নুডলস রেডি রাখো, আমরা 10 মিনিটের আগেই ব্যাংক থেকে আসছি। এটা বলেই তারা সবাই ব্যাংকের ভেতর ঢুকে মাস্ক পরে নেয়, আর ব্যাংকের সব গার্ডদেরকে গুলি করে মেরে ফেলে। আর মাত্র 7 মিনিটের ভেতরে তারা ব্যাংকের লকার ভেঙে সব টাকা নিয়ে বের হয়ে যায়। চুরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে, আর সেখানে আসার পর তারা দেখতে পায় চোররা ব্যাংকের 4টা লকার কয়েক মিনিটের মধ্যে ভেঙে ফেলেছে, তাও আবার শুধুমাত্র একটা রশি দিয়ে।
তখন কিম সেখানে এসে তার একজন অফিসারকে জুতার ফিতা খুলে দিতে বলে। সে ফিতা দিলে কিম একটা পেন্সিল নিয়ে ফিতা দিয়ে পেন্সিলের মাঝ বরাবর একটা গিঁট দেয়, আর ফিতার আরেক মাথা অন্য একটা পেন্সিলের দুই পাশে বেঁধে দেয়। আর এরপর যখন সে একটা পেন্সিল মোড়াতে শুরু করে, এর কিছুক্ষণ পর দেখা যায় দুটো পেন্সিলই মাঝখান থেকে ভেঙে গেছে। আর কিম তখন বলে এই ট্রিকটাকে বলে অ্যাম্প্লিফাইড গেম, যেটা কিনা আমরা শুধুমাত্র বইতে পড়েছি, আর এই চোরগুলো প্র্যাকটিক্যালি এটার ইউজ করেছে। এরপর কিম তার টিম নিয়ে ব্যাংকের বাইরে চলে আসে, আর তারা আশেপাশে জিজ্ঞাসাবাদ করতে করতে সেই রেস্টুরেন্টে চলে আসে যেখানে ঈগল গ্যাং কিছুক্ষণ আগেই খাচ্ছিল। পুলিশ ঢোকার সাথে সাথে রেস্টুরেন্টের ছোট্ট মেয়েটা বলে আপনারা এখানে আসার আগে 6 জন খেতে এসেছিল, আর তারা বলেছিল তারা চলে যাওয়ার পর আপনারা এখানে আসবেন, তাই আপনাদের খাওয়ার বিল ওরা আগে থেকেই দিয়ে গেছে। এটা শুনে কিম বলে আমাদেরকেও সেই একটা ডিশ দাও যেটা ওদেরকে দিয়েছিলে। অফিসার ইয়ন তখন জিজ্ঞাসা করে আমরা এখানে আসবো সেটা ওরা আগে থেকেই কিভাবে জানলো, আর চুরি করার পর তারা পালিয়ে না গিয়ে এখানে নুডলস খেতে কেন এসেছে। তখন লেডি অফিসার নানাকো বলে কোথাও চুরি হলে পুলিশ তার আশেপাশে ইনভেস্টিগেশনের জন্য আসে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিম তখন বলে ওরা এখানে নুডলস খেতে না, বরং আমাদের উপর নজর রাখতে এসেছিল। এদিকে ঈগল গ্যাং তখন তাদের চুরি করা টাকার হিসাব করছিল। কয়েকদিন পর যখন পুলিশ অফিসাররা সবাই লাঞ্চ করছিল, তখন তারা একটা ইনফরমেশন পায়, আর ইনফরমেশনটা হলো ঈগল গ্যাং আবারও একটা ব্যাংকে চুরি করার চেষ্টা করছে। এটা শুনে তারা সবাই সাথে সাথেই সেই ব্যাংকের সামনে চলে আসে। ঈগল গ্যাং তখন চুরি করে ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু কিম তখন বুদ্ধি করে গ্যাংয়ের 6 নম্বর মেম্বারকে ধরার জন্য সেখানকার সব থেকে উঁচু বিল্ডিংয়ে উঠে যায়। আর আজকে ফ্লেক্স সেখান থেকে আশেপাশের এরিয়ায় নজর রাখছিল। কিমকে বিল্ডিংয়ে ঢুকতে দেখে জুন সাথে সাথেই ফ্লেক্সকে সেখান থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু ফ্লেক্স পালানোর আগে কিম তাকে গুলি করে দেয়, আর ফ্লেক্স বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। আর অন্যদিকে তখন পুলিশ অফিসার ঈগল গ্যাংকে চারপাশ থেকে ঘিরে ফেলে। জুন তখন সবাইকে মাস্ক পরে নিতে বলে। এরপর তারা গাড়ি থেকে নেমে পুলিশদের দিকে গুলি করতে করতে এগিয়ে আসে। অফিসার নানাকেও খেয়াল করে একটা গাড়ির ভেতরে ছোট্ট একটা বাচ্চা আটকে আছে, আর সে তখন কোনো কিছু চিন্তা না করেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ছুটে যায়। তাই পুলিশ অফিসারদের বাধ্য হয়েই ফায়ারিং বন্ধ রাখতে হয়। কিন্তু এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ঈগল গ্যাং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যাওয়ার আগে জুন দেখে ফ্লেক্স তখনও বেঁচে আছে। তাই সে জুনের দিকে একটা বোম ছুঁড়ে মারে, যাতে পুলিশ তার কাছ থেকে কোনো ইনফরমেশন বের করতে না পারে। তখন কিমও গুলি করে উপর থেকে একটা বিশাল বড় সাইনবোর্ড ভেঙে ফেলে, আর সেটা সোজা এসে ঈগল গ্যাংয়ের গাড়ির উপরে পড়ে। কিন্তু ঠিক তখনই অন্য পাশ থেকে একটা গাড়ি আসতে দেখে তারা সবাই ওই গাড়িটাকে হাইজ্যাক করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে জুন খুব রেগে কিমের দিকে তাকায়। এরপর দেখা যায় ইয়ন খুব রেগে গিয়েছিল, কারণ চোরগুলো আবারও পালিয়ে গেছে। অন্যদিকে অফিসার কিম নানাকোর উপর রাগ করে, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াই ওই বাচ্চাটাকে বাঁচাতে ছুটে গিয়েছিল। কিম তাকে বলে তুমি কাউকে সাহায্য করার আগে নিজের সেফটির কথা ভুলে গেলে চলবে না, নিজে বাঁচালে তবেই তুমি অন্য কাউকে বাঁচাতে পারবে। এদিকে তখন ঈগল গ্যাংয়ের মেম্বারদেরকে দেখা যায় তারা অনেক বেশি রেগে আছে, কারণ এই প্রথম তাদের টিমের একজন মেম্বারকে পুলিশ মেরে ফেলেছে। জুন তখন সবাইকে বলে এখন সময় হয়েছে আমাদের নাম চারিদিকে ছড়ানোর। এটা বলে সবাইকে সে চায়নার বাকি স্টেটগুলোর ম্যাপ দেয়, অর্থাৎ তারা এখন থেকে পুরো দেশব্যাপী চুরি আর ডাকাতি করবে। এরপর দেখা যায় পরবর্তী 4 বছরে ঈগল গ্যাং চায়নার অনেকগুলো স্টেটে বড় বড় চুরি করেছে, কিন্তু একবারও পুলিশ তাদেরকে ধরতেই পারেনি। আর এই বিষয়টা নিয়ে চায়নার জনগণ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। সেই সাথে ঈগল গ্যাংয়ের ভয় চারিদিকে ছড়িয়ে পড়ছে। তখন চায়নার মাত্র অল্প কয়েকটা স্টেট বাকি ছিল যেখানে তারা চুরি করেনি। মূলত এই সব কিছু তারা করছিল পুলিশের উপর রাগ করে তাদেরকে ছোট দেখানোর জন্য। একদিন জুন যখন এক নতুন শহরে হাঁটছিল, তখন একটা মেয়ে তাকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে চলে যায়, আর তার হাত থেকে একটা কাগজ নিচে পড়ে গেলে জুন সেটা উঠিয়ে দেখে এটা ছিল একটা ভবিষ্যৎবাণী, যেখানে লেখা ছিল যে যে তার সাথে সম্পর্কে জড়াবে তার শেষটা অনেক খারাপ হবে। আর এমন ভবিষ্যৎবাণী দেখলে কার না মন খারাপ হবে। মেয়েটা দৌড়ে একটা টাওয়ারের উপর উঠে যায় সুইসাইড করার জন্য, কারণ আগে থেকেই তার জীবনে অনেক ঝামেলা চলছিল। জুনও বিষয়টা বুঝতে পেরে তার পেছনে পেছনে সেখানে চলে আসে। আর মেয়েটা যখন লাফ দিতে যাবে তার আগে জুন বলে ওঠে তুমি যদি এখান থেকে লাফ দাও তাহলে তোমার লাশটা খুব বিচ্ছিরি দেখাবে। তখন র্যান নামে সেই মেয়েটা বলে আমি শুধু এখান থেকে পুরো শহরটাকে দেখছিলাম। র্যান আরও বলে তুমি যদি 3 তলা থেকে নিচের দিকে দেখো তাহলে হয়তো তোমার চোখে শুধুমাত্র ময়লা আবর্জনা পড়বে, কিন্তু যদি তুমি সেই একই জায়গাটা 30 তলার উপর থেকে দেখো তাহলে জায়গাটা তোমার অনেক সুন্দর লাগবে। র্যানের কথা শুনে জুন তার উপরে বেশ ইমপ্রেস হয়ে যায়, আর এখানে গল্প করতে করতে তাদের দুজনকে বেশ ভালো লেগে যায়। কিম তখন তার টিমকে বলছিল জুন যদি আমাদের উপর নজর রেখে থাকে তাহলে আমাদের উচিত তার উপর নজর রাখা। আর এরপর সে শহরের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে দেয়, কিন্তু এই ক্যামেরাগুলোতেও জুনের কোনো খোঁজ পাওয়া যায় না, বরং সাধারণ জনগণ এই ক্যামেরার দিকে তাকিয়ে পুলিশের সাথে মজা নিতে থাকে।
অন্যদিকে যত এস্টেট কমে আসছিল, ঈগল গ্যাং তত বেশি সাবধানতার সাথে চুরি করছিল। কিন্তু অনেক দিন হয়ে গেছে, তারপরেও পুলিশ নানাভাবে চেষ্টা করেও তাদের কোনো খোঁজই বের করতে পারে না। অফিসার বিল আর ইয়েনকে একটা ব্যাংকের সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে থাকতে হচ্ছে। এদেশে বেশ বিরক্ত। আর একদিন স্টেশনে এসে বিল বলে, আমি থাকলে ঈগল গ্যাংকে একটা টাকাও নিয়ে যেতে দেবো না। এভাবে আরও কয়েক মাস কেটে গেছে। আমরা রায়ানকে দেখতে পাই, যে কিনা এখন জুনের সাথেই থাকে। একদিন রায়ান জুনকে সে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে জুন অনেক খুশি হয়ে যায়। আর সে রায়ানকে বলে, আমি খুব শীঘ্রই তোমাকে আমার মায়ের সাথে দেখা করিয়ে দেব। রায়ান জুনের মায়ের জন্য একটা কানের মেশিন কিনেছিল, কারণ জুনের মা কানে কম শুনতে পেত। তখন দেখা যায় একদিন ঈগল গ্যাংয়ের 4 জন ব্যাডমিন্টন খেলছিল। আর জুন তখন জিজ্ঞাসা করে, ম্যাক্স কোথায়? তখন ফক্স বলে সে স্মাগলিংয়ের কাজে বাইরে গেছে। জুন এটা শুনে বলে, ব্যাংক চুরির টাকায় কি তার সংসার চলে না? ফক্স তখন বলে, আমাদের সবার টাকাই আস্তে আস্তে কমে আসছে। আর তাছাড়া স্মাগলিং করতে গিয়ে কেউ মরে যায় না। আসলে সেখানে ফ্লেক্সের কথা বলে জুনকে তার মৃত্যুর জন্য দোষারোপ করছিল। কিন্তু এটা শুনে জুন তার উপর অনেক রেগে যায় আর তাকে মারতে থাকে। বাকিরা এসে তাকে থামায়। জুন তখন বলে, আবারও চুরি করার সময় চলে এসেছে। এটা শুনে টাইলার হাসতে থাকে। এরপর কিমের টিমকে দেখা যায়। অফিসার নানাকো তাদের কাছে এসে জানায়, আজকে শহরের একটা বড় ব্যাংক থেকে অনেকগুলো টাকা আর একটা শাখায় ট্রান্সফার করা হবে। আর ঈগল গ্যাং যদি এই শহরে থাকে, তাহলে তারা অবশ্যই এখানে চুরি করতে আসবে। এটা শোনার সাথে সাথে কিম তার অফিসারদেরকে নিয়ে ব্যাংকের দিকে রওনা দেয়। কিন্তু ততক্ষণে ঈগল গ্যাং ব্যাংকের সামনে আগেই পৌঁছে গিয়েছিল। তারা সেখানে অপেক্ষা করছিল টাকার গাড়ি আসার জন্য। আর যখন টাকা ভর্তি গাড়িটা সেখানে চলে আসে, তারা প্রথমেই গাড়ির ড্রাইভার 2জনকে গুলি করে মেরে ফেলে। এরপর গাড়ি থেকে সব টাকা লুট করে নিয়ে তারা পালিয়ে যাচ্ছিল। আর তখনই পুলিশের একটা গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। আর দুই পক্ষই একে অপরের দিকে গুলি করতে থাকে। এই গোলাগুলিতে সবার প্রথমেই ঈগল গ্যাংয়ের মেম্বার ফক্স মারা যায়। কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে অফিসার বিলের পা গাড়িতেই আটকে গিয়েছিল। তখন অফিসার ইয়ন তাকে সেখান থেকে বের করার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু জুন তার আগে অফিসার বিলকে গুলি করে। মারা যাওয়ার আগে বিল জুনদের গাড়ির দরজা খুলে দেয়। আর তাই যখন ঈগল গ্যাং সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই গাড়ির দরজা খুলে তাদের চুরি করা সব টাকা রাস্তায় ছড়িয়ে যায়। আর তারা একটা টাকাও নিয়ে যেতে পারে না। আর সেই আগে জুন যাওয়ার সময় চারিদিকে বোম ব্লাস্ট করতে করতে চলে যায়। আর সব কিছু শেষ হয়ে গেলে রাতে পুলিশের একটা মিটিং ডাকা হয়, যেখানে অফিসার কিম বলে, আজকের ঘটনায় আমাদের একজন সাথী আর সেই সাথে অনেক নিরীহ মানুষ মারা গেছে, যাদের কোনো দোষই ছিল না। তারা প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বাঁচত। আর তাদের এই মৃত্যুর দায়ভার আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আমাদের সাথী বিল মৃত্যুর আগেই বলেছিল সে এবার চোরদের একটা টাকাও নিতে দেবে না। আর মারা যাওয়ার সময়ও সে তার কথাই রেখে গেছে। আর তাই এখন আমাদের পালা। আমরা তার আত্মত্যাগকে কোনো কিছুতেই বৃথা হতে যেতে দিতে পারি না। অফিসার কিমের কথাগুলো শুনে নানাকো আর ইয়ন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ তারা বিলের সাথে অনেক বছর যাবৎ কাজ করছিল। তারা সবাই মিলে শপথ নেয় যে যে কোনো মূল্যেই হোক তারা চোরদেরকে খুঁজে বের করবেই। আর এরপরে শুরু হয়ে যায় চিরুনি অভিযান। এর কয়েকদিন পর টাইলার এবং ম্যাক্সকে একটা জায়গায় খুঁজে পাওয়া যায়, কিন্তু তারা পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তারা মারা যায়। মারা যাওয়ার আগে ম্যাক্স তার হাতে থাকা গ্রেনেডটা ব্লাস্ট করে দেয়। আর এতে অফিসার ইয়ন বাজেভাবে আহত হয়ে যায়। তার একটা হাত অকেজো হয়ে যায়। কিমের টিম টাইলার আর ম্যাক্সের থাকার জায়গায় কিছু বই আর কোড খুঁজে পায়। আর সেটা থেকে তারা জানতে পারে যে জুনের ওয়াইফ রায়ান প্রেগনেন্ট। তাই তারা এবার জুনকে ধরার জন্য রায়ানের বাসার সামনে অবস্থান নেয় আর লুকিয়ে তার উপর নজর রাখতে থাকে। বেশ কিছুদিন পর জুন সেখানে আসে, কিন্তু সে সোজা রায়ানের কাছে না গিয়ে তার সামনের বিল্ডিংয়ের এক বাসায় ঢুকে তাদের সবাইকে বেঁধে ফেলে। আর সেখান থেকে সে রায়ানকে দেখছিল। রায়ানের ফোন পুলিশ ট্যাপ করেছিল, যাতে জুনের কল আসলে তারা তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা জানতে পারে। জুন পাশের বাড়ি থেকে রায়ানকে ফোন দেয় আর তাকে বলে, আমি এখন যা কিছু বলবো হ্যাঁতে উত্তর দেবে। জুন বলে, তুমি আমাকে ভুলে যাও, কারণ পুলিশ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি জীবনে আর কখনোই বের হতে পারবো না। তাই তোমার জীবনটা আমার জন্য নষ্ট হবে। তোমার আর আমার বিয়ের যত ছবি আছে সব কিছু নষ্ট করে ফেলো আর এখান থেকে চলে যাও। এটা শুনে রায়ান কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে উত্তর দেয়। আর এরপর সে তার আর জুনের সব ছবি কেটে নষ্ট করে ফেলে। আর অন্যদিকে জুনো সুযোগ বুঝে সেখান থেকে বের হয়ে যায়। রায়ান তার কাজ শেষ করে যখন নিচে নামে, পুলিশ এসে চারিদিক থেকে তাকে ঘিরে ধরে। আর তারা রায়ানকে নিয়ে তার বাসায় খোঁজাখুঁজি শুরু করে। পুলিশরা রায়ানের কাছে জুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রায়ান তাদেরকে কিছুই বলে না। উল্টো সে বলে, তোমরা কখনোই তাকে খুঁজেই পাবে না। আর তখনই পুলিশ জুন আর রায়ানের বিয়ের কার্ড আর একটা বই পায়। সেখান থেকে অ্যাড্রেস নিয়ে তারা বিয়ের হলে আসে জুন আর রায়ানের বিয়ের ছবি বের করার জন্য, কারণ তারা কেউ এখনও জানে না জুন দেখতে কেমন। আর কিছুক্ষণের মধ্যে তারা ছবি পেয়ে যায়। সেই সাথে ওই বইটা থেকে তারা জানতে পারে আজকে জুন একটা সিনেমা হলে গিয়ে গোলাগুলি করবে। তাই পুলিশ আগে থেকেই হলে এসে প্রস্তুতি নিয়ে রাখে।
এরপর দেখা যায় জুন সেখানে এসে নিজের গান লোড করে, কিন্তু গুলি চালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু কিম যখন সামনাসামনি জুনকে দেখে, তার মনে হয় এটা আসল জুন না, আর সত্যি সত্যি এটা জুন ছিল না, এটা ছিল জুনের ভাই ইওক। আর বিয়ের স্টুডিও থেকে পুলিশ যে ছবিটা পেয়েছিল সেটা ইয়কেরই ছিল। আসলে জুন পুলিশদের বোকা বানানোর জন্যই বিয়ের দিন দুইটা ছবি তুলেছিল, একটা তারা রায়ানের আর অন্যটা তার ভাইয়ের সাথে। কিন্তু ততক্ষণে পুরো দেশে খবর ছড়িয়ে গেছে যে জুন ধরা পড়েছে, তাই পুলিশও এখন আসল সত্যিটা প্রকাশ করতে পারছিল না, কারণ জনতা এমনিতেই পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছিল। কিন্তু কিম তখনও খুশি হতে পারছিল না, কারণ সে জানে আসল অপরাধী এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই সে আর নানাকো মিলে আবারও সেই সব জিনিসগুলো দেখতে থাকে যেগুলো তারা জুনের বাসা থেকে পেয়েছিল। কিম খেয়াল করে এখানে সব শহরের ম্যাপ আছে, শুধুমাত্র একটা শহর বাদে। আর এ থেকে কিম বুঝতে পারে যে কোনো নতুন জায়গায় যেতে হলে ম্যাপের প্রয়োজন, কিন্তু শুধুমাত্র সেই শহরের জন্যই আপনার কোনো ম্যাপের প্রয়োজন নেই যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন। কিমও বুঝতে পারে জুনের জন্মস্থান কোথায়, আর তার বাড়ি থেকে তারা একটা কানের মেশিনও পেয়েছিল, যেটা থেকে তারা বুঝতে পারে নিশ্চয়ই জুনের মা এখনও বেঁচে আছে আর তার কানের সমস্যা, অর্থাৎ সে মেশিন ব্যবহার করে। কিম নানাকোকে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে জুনের শহরে চলে আসে, কিন্তু এত বড় একটা শহরে যার চেহারা তারা চেনেই না, তাকে কিভাবে খুঁজে বের করবে। তাই তারা জুনের টিম মেম্বারদের পেজার মেশিন থেকে মেসেজ করে জুনকে দেখা করার কথা বলে। সে এখনও জানে না তার বাকি টিম মেম্বার ম্যাক্স আর টাইলার মারা গেছে। এটা ছিল একটা চাল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জুনের মেসেজ আসে, আর সেখানে লেখা ছিল যেখানে বৃষ্টি হতো কিন্তু থেমে গেছে, আমার সাথে সেখানে দেখা করো। কিন্তু অনেক ভেবেও কিম বের করতে পারছিল না যে আসলে জুন কোন জায়গার কথা বলছে। তখনই শাওয়ার করতে করতে তার মনে পড়ে আসলে হয়তো জুন বাথ হাউসের কথা বলছে, যেখানে মানুষ গোসল করতে যায়। তাই সে আশেপাশের সব বাথ হাউসগুলো চেক করতে করতে একদম জুনের মায়ের বাথ হাউসে এসে ঢোকে। আর তার কানের মেশিনটা দেখে কিম একদম শিওর হয়ে যায় যে জুন এখানেই আছে। জুনের মাও কিমকে দেখে বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, কারণ সে জানতো তার ছেলে একজন চোর। কিম তখন নানাকোকে ব্যাকআপ ফোর্স আনতে বলে, আর নিচে একটা তোয়ালে পরে ভেতরে ঢুকে যায় জুনের সাথে দেখা করতে। এখানে জুন মাস্ক পরা ছিল না, কিন্তু কিম তার কানের দাগ আর ভয়েস থেকে চিনে ফেলে যে এটা জুন। এরপর শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই, কিন্তু জুন কিমের সাথে পেরে উঠছিল না। আর তাই অবশেষে কিম জুনের হাতে হাত করা পরিয়ে তার দিকে বন্দুক তাক করে। জুন কিমকে অনেক বাজেভাবে উস্কাতে থাকে যাতে তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু কিম তাকে গুলি করে না, কারণ সে আইন নিজের হাতে তুলে নিতে যাচ্ছিল না। জুনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়, আর তার সব চুল ফেলে দিয়ে তাকে স্যুট প্যান্ট পরিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসা হয়। আর এই প্রথমবার তার চোখ মুখে ভয় দেখা যাচ্ছিল, আর এখানে তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হয়। আর এর সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আসলে এই পুরো গল্পটাই একটা সত্য ঘটনার উপর বেস করেই বানানো হয়েছে। 1990 সালে চায়নায় ঠিক এমন একটা ঘটনাই ঘটেছিল। চাংসাং নামের একজন গ্যাংস্টার গ্রুপ অনেক লম্বা সময় ধরে প্রচুর চুরি আর মার্ডার করেছিল, কিন্তু তারা কেউই ধরাই পড়ছিল না। বলা হয় তারা শুধুমাত্র চুরি করতে গিয়ে 50 জনেরও বেশি মানুষকে খুন করেছিল। আর এটা নিয়ে চায়নার মানুষ তখন ভয়ে থাকতো, আর পুলিশের ওপর থেকেও তাদের আস্থা উঠে গিয়েছিল। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমাদের কি মনে হয়েছে জুন আসলে একজন ট্যালেন্টেড চোর? হয়তো তার মেধাটাকে সে ভালো কাজে লাগালে ইতিহাসের পাতায় অন্যভাবে নিজেকে জায়গা করে নিত। কি বলো বন্ধুরা?